স্বাগতের সন্ধে সুপার প্রাইম টাইম শুরু করছি এই মুহূর্তে শুভজিৎ আর দীপের সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুমে। সেবাশ্রয় দুর্নীতির আখড়া, ভুরি ভুরি অভিযোগ এই সেবাশ্রয়কে কেন্দ্র করে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একবার কথা বলেছেন এবং নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি কি বলছেন? চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, একবার ভিতরে ঢুকলে আর বেরোতে পারবে না, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় দুর্নীতিতে শিশুর হাত, মহিলার পা বাদ গেছে, হাসপাতাল থেকে ইউএসজি এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে ভাইপো, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। বিধানসভায় আজ বললেন মুখ্যমন্ত্রী। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, এই দিদির পাটা গেছে, দেখুন আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে বিধানসভা দাঁড়িয়ে সেবাশ্রয় দুর্নীতির আখড়ায় কথা বললেন, কিন্তু আপনাদের মনে করে দিই, TV9 বাংলা এর আগেও যে তথ্য তুলে এনেছে আপনাদের সামনে, সেবাশ্রয় দুর্নীতির আখড়া, এই চাঞ্চল্যকর অভিযোগ এর আগে ফাঁস করেন একজন চিকিৎসক। এবার শোনাই তার বক্তব্য। এই সেবাশ্রয় নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল MBBS পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু MBBS স্টুডেন্ট ছিল। এই যে মানুষকে চিকিৎসা দেওয়া হলো, প্রথম ধাপে 12 লাখ, পরের ধাপে 4 লাখ মানুষকে, সেই মানুষদের যে শরীরের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই সব খবর নিয়ে দেখা গেলে আমরা এমনও কিছু এরকম ভয়াবহ কিছু পেতে পারি। এই যে যন্ত্রাংশগুলো, মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট, এগুলো কোথা থেকে আসছে? আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন, তো আমি দেখেছি সেই যন্ত্রাংশ ম্যাক্সিমাম CMOH বা SDO বা DM অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকেই আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা CMOHকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। ম্যাক্সিমাম আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডাক্তাররা ট্রিটমেন্ট করতো। এখন ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম হাসপাতালের একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আছে, যিনি সরকারি মেডিকেল অফিসার, দিনের পর দিন সেবাশ্রয়ে থেকেছেন, যেটা আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে থাকাটা পুরোটাই ইলিগাল কাজ। বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবাশ্রয় নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ তোলার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। একের পর এক কিন্তু অত্যাধুনিক কায়দায় তৈরি করা হয়েছে সেবাশ্রয়ের এক একটি চেম্বার, একেবারে অত্যাধুনিক কায়দায় একেবারে চেম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট লাগানো হয়েছে। এছাড়াও কিন্তু একেবারে নিচে প্লাইউড দিয়ে ঝাঁ চকচকে চেম্বারগুলোকে গড়ে তোলা হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে সেবাশ্রয় শেষ হয়ে গেলেও এই সেবাশ্রয় কেন্দ্র কিন্তু খুলে নেওয়া হয়নি, একেবারে মাঠের উপরে জবরদখল করে রাখা হয়েছে। এখানে কিন্তু ওষুধ বিতরণ করা হতো বিনামূল্যে রোগীদেরকে। একেবারে অভিনবভাবে এই সেবাশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছিল। নার্সিংহোম থেকে প্রচুর সামগ্রী নিয়ে আসা হয়েছিল, নার্সিংহোম মালিকদেরকে চাপ দিয়ে সেই সামগ্রী, চিকিৎসা সামগ্রী নিয়ে এসে এই সেবাশ্রয় কেন্দ্রে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও সরকারি হাসপাতাল থেকে কিভাবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসে এই সেবাশ্রয় কেন্দ্রে ব্যবহার করা হয়েছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে একেবারে কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সমস্ত প্রেসক্রিপশন, সমস্ত ডকুমেন্টস কিন্তু এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কিছু জায়গায় ভেঙে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের সেবা চাইতে গিয়ে বারবার প্রতারিত হতে হয়েছে, সেটা প্রৌঢ়া মিতালি হোক কিংবা ছোট্ট কীর্তির পরিবার। তারা চাইছেন যে কঠোর শাস্তি হোক সবার। বারবার তারা বলছেন তাদেরকে যত রকমভাবে প্রতারিত হতে হয়েছে
সেবাশ্রয়ে সেবা চাইতে গিয়ে তাদেরকে বারবার প্রতারিত হতে হয়েছে, যে কারণে তারা বলছেন যে এবার কঠোর শাস্তি চাই। তার কারণ তারা পরিস্থিতির শিকার হয়েছেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। অভিষেক ব্যানার্জির কাছে আমার ছেলে বারবার গেছে, তার পিয়ে অয়ন আর তার পিয়ে সুমিত, এই দুজন কিছুতেই দেখা করতে দিত না আমার ছেলেকে, বলতো এটা একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে উনি তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। বা পাশে বসে চা খেত অভিষেক ব্যানার্জি, সে নিজেও যেন শুনেও শুনতো না, দেখেও দেখতো না, সে কোনো গুরুত্ব দিত না, সে সমস্ত কিছু এড়িয়ে যেত। স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানিয়েছিল যে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এই জন্য অনেক ধন্যবাদ দিই যে আমাদের কথা তো স্বাস্থ্যমন্ত্রী ভেবেছেন, চিন্তা করেছেন, যেন সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, যেন যেভাবে আমার পাটা বাদ গেছে, যেভাবে আমি আজ অঙ্গহানি হয়ে গেছি, হ্যাঁ, যেন সুষ্ঠু একটা বিচার পাই, আমি এই আশা করি। আমি প্রথমে ভেবেছিলাম যে উনি যখন মানুষের কথা ভেবে এত ক্যাম্প করেছেন, এত জায়গায় ক্যাম্প করেছেন, নিশ্চয়ই উনি করছেন কিছু ভালো, কিন্তু আমার বাচ্চার সাথে যখন এরকম হয়েছে, তারপরে অনেকের কাছেই শুনেছি, খবরেও দেখছি যে অনেকেই মানে আমাদের মতনই পরিস্থিতিতে পড়েছেন। তো এখন তো আমার সেটাই মনে হচ্ছে উনি নিজের মানে ইমেজটাকে বাড়ানোর জন্য, উনি রাজনৈতিক করার জন্য উনি এই জিনিসগুলো করেছিলেন। আমরা এখন বিচার চাই, আমার বাচ্চা যেন সঠিক বিচার পায়, আমার বাচ্চার যে একটা এত বড় ক্ষতি হয়ে গেল, এর দায় কে নেবে? এখানকার যে ইনভেস্টিগেশন অফিসার উনি আমাদের ডেকেছিলেন আজকে, কিছু আমাদের কিছু আমাদের কাছ থেকে জানতে চাইলেন, সেগুলো আমরা সব বললাম। বলার পরে উনি বললেন কি এটা বড় সাহেব একটু দেখা করবেন আমাদের সঙ্গে, মানে ওনার মনের মধ্যে যে থাকে এই সব জিনিসগুলো, যে বাচ্চাদের ব্যাপারগুলো, মানে ওনাকে আমি ধন্যবাদ জানাই। এই মুহূর্তে কথা বলবো শুভেন্দু হালদার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেখো শুভেন্দু, আমরাই প্রথম এই সেবাশ্রয় যে দুর্নীতি হয়েছিল সে কথাটা প্রথম প্রকাশ্যে আনি, এবং তারপর একের পর এক এই যে সেবাশ্রয়ে দুর্নীতির আঁকড়া হয়ে উঠেছে সেটা কার্যত প্রমাণিত হয়, এবং আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে কথাটাকে শিলমোড় দিলেন, এবং তিনি একটা নিরপেক্ষ তদন্ত এবং এতে ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু আশ্বাস দিলেন। এরপর যারা সত্যিই ভুক্তভোগী তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছ? এবার কি তাহলে তারা সুবিচার পাবেন? দেখো, একেবারে বিচার পাবেন কি তারা পাবেন না সেটা কিন্তু একেবারে সময়ের অপেক্ষা। যেহেতু এই সেবাশ্রয়ের নামে মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছিল, সেই অভিযোগটা কিন্তু গত এক মাস ধরে কিন্তু একেবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিধানসভা জুড়ে কিন্তু উঠে এসছে। এবং শুধু বেনিয়ম নয়, এখনও পর্যন্ত সেবাশ্রয়ের পরিকাঠামোগুলো খোলা হয়নি, এবং সেগুলো কিন্তু মাঠগুলোকে জবরদখল করে রাখা হয়েছে। এই মাঠের কোনো পারমিশন নেওয়া হয়নি সরকারের থেকে এবং প্রশাসনের থেকে। এছাড়াও এই যে সেবাশ্রয় কেন্দ্রগুলো চলছিল সেগুলোরও কোনো অনুমতি ছিল কি না তারা সেটাও কিন্তু কোনো রকমভাবে প্রশাসনের আধিকারিকরা খুঁজে পাচ্ছেন না। এবং এই যে চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে এবং নার্সিংহোমকে চাপ দেওয়া এবং এই যে ভুয়ো ডাক্তার নিয়ে আসা, সমস্তটাই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। দুরকমভাবে তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করে, একাধিক মামলা রুজু করেছে, তদন্ত চলছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও তদন্ত চালানো হচ্ছে, কারণ এই সরকারি হাসপাতালের সরঞ্জাম সরকারি ডাক্তারদেরকে কীভাবে সেবাশ্রয় কেন্দ্রে পাঠাতো সেটাও কিন্তু স্বাস্থ্য দপ্তর যেমন খতিয়ে দেখছে। এছাড়াও নার্সিংহোমের কোন নার্সিংহোম থেকে যে কোন সামগ্রী গেছিল সেগুলোকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। এই মুহূর্তে কিন্তু আমি পেয়ে গেছি বিজেপির একজন নেতাকে, এবং তিনি কিন্তু একেবারে এই সেবাশ্রয় নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে এসছেন। এই যে সেবাশ্রয়ের নামে যে ছিনিমিনি, শুভেন্দু অধিকারী আজকে আশ্বস্ত করেছেন তদন্ত হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। কি চাইছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি জানাবেন? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয়টা নিয়ে যে দুর্নীতি করেছে সেটা বারে বারে আপনাদের মারফত আমরা জানিয়েছি। এখানে অন্যদের যদি জেল দেওয়া যায়, বা আমি মনে করব শুভেন্দু অধিকারীজি যেটা মনে করেছেন জেল নয়, ওনাকে ফাঁসি দেওয়ার দরকার আছে। একটাই কারণ, উনি একটা মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করেনি। এই সেবাশ্রয়ে যত মানুষ এসছে কেউ ভালো ফল পায়নি, সব বিকলাঙ্গ বা অন্য কিছু হয়ে গেছে। যে রোগের ওষুধ দেওয়ার দরকার তার উল্টোটা দিয়েছে। তো প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছেলিমিলি খেলছে। যে সমস্ত জায়গায় ওরা সেবাশ্রয় করেছিল, সেই সেবাশ্রয়ে যে সমস্ত কাঠামোগুলো পড়ে রয়েছে, বাচ্চাদের খেলা যাচ্ছে না।
বেশ, আমি অনুরোধ করব শুভেন্দু, আমাদের আপাতত মাননীয় তোমাকে মুখ্যমন্ত্রী ধন্যবাদ। সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তার পক্ষে বিপক্ষে কোনো কথা আমি বলবো না। আমি জীবনে যাইনি, আমার কেউ যেতেও বলেনি, আমার কোনো সম্পর্কও নেই। কিন্তু একজন সাংসদকে রাজনৈতিকভাবে বিধানসভায় টার্গেট করা হচ্ছে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না। আমি বিজেপিকে বলবো তাহলে এই ফ্লোরটা ব্যবহার না করে আপনারা লোকসভার ফ্লোর ব্যবহার করুন, যেখানে উনি সদস্য, সেখানে তো উনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি কোনো আইনের প্রসেস বা তদন্ত চলে সেটা চলবে, কিন্তু বিধানসভার ফ্লোরটা আপনি একজন সাংসদের বিরুদ্ধে ব্যবহার করছেন, যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিতে পারছেন না। অভিষেকের এই সেবাশ্রয় নিয়ে নিত্য নতুন দুর্নীতির খোঁজ উঠে আসছে রোজ রোজ। এবার রিসর্ট ভাড়া নেওয়া হয়েছে, কিন্তু তার টাকা মেটানো হয়নি বলে অভিযোগ উঠছে। দক্ষিণ 24 পরগনার পৈলানে সেবাশ্রয়ের নামে রিসর্ট ভাড়া নেওয়া হয়। রিসর্ট ভাড়া নেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এবং অভিষেকের পিএ সুমিত রায়। কিন্তু অভিযোগ, রিসর্ট ভাড়া নিয়েও মেটানো হয়নি তার ভাড়া। প্রায় 30 লক্ষ টাকা বকেয়া, প্রাপ্য টাকা চাইতে গেলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর এবার সেবাশ্রয়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের রিসর্ট কর্তৃপক্ষ। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। আবারও নতুন অভিযোগ জমা পড়ল বিষ্ণুপুর থানায়। একটি রিসর্টের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা সেই রিসর্টের সামনে রয়েছি। আমি একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক দীপঙ্করকে যে এই রিসর্টেই সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তাররা এবং ভিআইপিরা কিন্তু ছিল বেশ কয়েকদিন ধরে, এবং তাদের ফুডিং লজিং নিয়ে প্রায় 30 লক্ষ টাকা বকেয়া হয়। এবং রিসর্ট কর্তৃপক্ষ যখন অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠদের কাছে এবং অফিসিয়ালদের কাছে সেই টাকা চাইতে যায়, সেই সময় মেলে হুমকি। বলা হয় ব্যবসা চালাতে গেলে ঠিকঠাক চালাতে হবে, কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। এবং সরকার চেঞ্জ হওয়ার পরেই তারা কিন্তু আজকের বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছে এবং মূলত রিসর্টের দাবি যে বকেয়া যে 30 লক্ষ টাকা আছে সেই টাকা তাদের শোধ করতে হবে। ইতিমধ্যে সুমিত রায় অর্থাৎ অভিষেক ব্যানার্জির যিনি পিএ সুমিত রায় এবং তৎকালীন বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ করা হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। অভিযোগ এখানে 30 লাখ টাকার মতো টোটাল খাওয়া দাওয়া সব কিছু নিয়ে যে বিলটা, সেটা আমরা এখন অবধি রিকভার করতে পারিনি। ওই সেবাশ্রয় এখানে একটা ক্যাম্প হয়েছিল, সেখানে তার অফিসিয়ালসরা যারা আছেন তারা এখানে থাকবেন, খাওয়া থাকা তাদের ট্রান্সপোর্টেশন সব মিলে টিলে একটা বিল হয়েছে। দেওয়া হয়নি এবং চাপাচাপি করলে পরে যেটা বলা হচ্ছে যে ক্লাবের ক্ষতি হবে, ক্লাবের ক্ষতি হতে পারে। যার রিকোয়েস্ট এটা আমরা দিয়েছিলাম আমাদের এক্সিস্টিং এমএলএ, তখনকার এমএলএ উনিই ছিলেন, শ্রী দিলীপ মণ্ডল। তখন অভিযোগ করলে তো কেউ অভিযোগ নিত না, কারণ তার ক্ষমতাশীল ব্যক্তি, তাই এখন অভিযোগ করা হয়েছে পালা বদলের পর। কারণ ন্যাচারালি আমাদের তো লসটা তো লস, আলটিমেটলি ফাইন্যান্সিয়াল লসটা লস। হ্যাঁ, মেন কথাটা হচ্ছে আমাদের রিকভারি করা আর এবং আমরা যাতে শান্তিতে কাজ করতে, মানে আমাদের ক্লাবটা চালাতে পারি, এইটুকুই আমরা চাই। নিট আন্দোলনে অশান্তি, এবার গুন্ডা দমন আইন প্রয়োগ রাজ্যের। নিট নিয়ে আন্দোলনে গতকাল কলকাতা গুন্ডামি দেখেছে। TV9 বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। সে হামলার কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 7টা মামলা হয়েছে, 70 জন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। গুন্ডা দমন আইনের তদন্ত শুরু হয়েছে। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী আজকে কি কি ঘোষণা করলেন, কি কি বললেন, এই বিষয়ে আমরা শুনলাম। এখনো পর্যন্ত কি কি ব্যবস্থার কথা তিনি জানিয়েছেন, এবং শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে এমন ব্যবস্থা নেব যে গুন্ডাদের 3 পুরুষ মনে রাখবে। একেবারেই তাই, এবং ইতিমধ্যেই 70 জনকে চিহ্নিত করা গিয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে, এবং সবগুলোরই কিন্তু আরও চিহ্নিতকরণের যে প্রক্রিয়া বাকি রয়েছে সে কাজগুলোও চলছে। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে ARS রয়েছে তারা 5 জনকে আটক করেছে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এবং এই ঘটনায় যারা সামনে আসছে, যে তালিকা আসছে, 70 জনেই তালিকা আটকে থাকবে নাকি আরও বাড়বে সেটা একেবারেই পুলিশি তদন্তের বিষয়। কিন্তু পুলিশের তরফ থেকে গতকালের ঘটনা যা ঘটেছে তারপর থেকেই
তারা কিন্তু গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করছে। ইতিমধ্যেই 6টা মামলা রুজু হয়েছে এবং সমস্ত মামলার ক্ষেত্রেই গুন্ডা দমন যে আইন এই রাজ্যে প্রয়োগ হয়েছে। গত কয়েকদিন আগে রাজ্য বিধানসভায় বিল পাস হয় এবং রাজ্যপালের সম্মতিতে সেই বিল এখন আইনে পরিণত হয়েছে। এই কেসেও কিন্তু সেগুলো ব্যবহার করা হবে, এটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কারণ যে পরিবেশ স্পষ্ট করে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। আমি পিসিআর কে বলবো আজ মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা একবার শোনাতে। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি 7টি মামলা। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আমি সাংবাদিকদের উপর হামলার আমি তীব্র নিন্দা করছি, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। বাট কোনো গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। যদি কাউকে সন্দেহ হয়, যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, যদি কাউকে করা হয়, তাকে পুলিশ ধরবে, কোর্টে প্রডিউস করবে। কোর্ট যদি মনে করে পিসি দেবে, মনে করে জেসি দেবে, মনে করে বেল দেবে। কিন্তু গুন্ডা দমন আইন মানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে সকলেই দোষী কি দোষী নয় এটা জানার তো কোনো সুযোগ নেই। আন্দোলনের নামে সাংবাদিকদের রক্ত ঝরেছে এবং এই কারণেই গুন্ডা দমন আইনে আলাদা করে মামলা রুজু করেছে, তদন্ত শুরু করলো পুলিশও। অথচ এই গুন্ডা দমন আইন নিয়ে যত আপত্তি কালীঘাট তৃণমূল এবং বাম বিধায়কের শোভনদেব চট্টোপাধ্যায় থেকে মুস্তাফিজুর রহমান, সবার দাবি গতকালের আন্দোলনে নাকি কোনো গুন্ডামি হয়নি। বিধানসভার জোর গলায় বিরোধী শিবিরের দাবি আন্দোলন ছিল নিরস্ত্র। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কালকের আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলন, সেখানে 4 জন উনি লোকেট করেছেন যারা ওই বোতল বা জুতো ছুঁড়েছে এবং তার দ্বারা আহত হয়েছেন আমাদের কিছু সাংবাদিক। যে কোনো আন্দোলনের সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। সাথে সাথে এই কথাও বলবো যে তারা কিন্তু সশস্ত্র ছিল না, তাই গুন্ডা দমনের মতো একটা কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা আমার মনে হয় যে এটা ভেবে দেখা উচিত। আমি এটা মনে হয় যে সরকার আরও অনেক আইন আছে, সে আইন প্রয়োগ করা যায়, কিন্তু গুন্ডা দমন আইন এত কঠোর আইন এদের উপর প্রয়োগ করা যায়। তারা সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। কলকাতায় একটা বড় ধরনের নাশকতার ছক ছিল বলে আমি মনে করি। এখানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনদেরও যদি যোগাযোগ থাকে সেটাও অবাক করে দেওয়ার মতন বিষয় নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কড়াভাবে ট্যাকেল করেছেন। ককরোচ জনতা পার্টির নাম করে যেই সমস্ত ককরোচেরা এখানে দাপাদাপি শুরু করেছিল তাদের ক্ষেত্রে, এই কীটপতঙ্গদের ক্ষেত্রে কীটনাশক যেটা হয় আর কি, কীটনাশকের ভালো মতন স্প্রে করা হবে, চিন্তা করবেন না। আর এই সমস্ত কীটপতঙ্গদের বারবারন্ত দেখা যাবে না। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের ভূমিকা তারা পালন করতে ওখানে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে সংবাদ বন্ধুদেরকে নিগৃহীত করা কখনোই উচিত হয়নি। আজকে দাঁড়িয়ে বিধানসভায় আমি সেই কথাটাই বলতে উঠেছিলাম, কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি বিধানসভায়। মুখ্যমন্ত্রীও যে বিবৃতি দিচ্ছেন সেই বিবৃতিও হচ্ছে যে পরিবেশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে। এই যে গুন্ডা দমন আইন, কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে গুন্ডা দমন আইন করার মতো ঘটনা, আইন প্রয়োগ করার মতো কোনো ঘটনা কালকে ঘটেনি। একটা ঘটনা যেটা ঘটেছে সংবাদ মাধ্যমে, সেটার জন্য আমরা দায় স্বীকার করে নিয়েই হতো যে আমরা ভুল স্বীকার করে নিয়ে ধিক্কার জানাচ্ছি। সংবাদ মাধ্যমের উপরে এই আক্রমণ কখনোই মানা যায় না। এবং আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন
যে নিরস্ত্র ছিল, আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। এরাই অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। এর সঙ্গে কিছু আল্ট্রালেফট, কিছু টুপি পরা লোকজন আমরা দেখতে পেলাম প্রকাশ্যে, যারা সমস্ত গণতান্ত্রিক নিয়ম ভেঙে শান্তিপূর্ণ আন্দোলনের নামে সেই আন্দোলন করে এমনকি সাংবাদিকদের নিগ্রহ করলো, পুলিশকে দিয়ে কিছু পারা গেল না। এই ঘটনা তারা ঘটালো। তারা রাজ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে, কারণ যে বিষয় নিয়ে আন্দোলন সেই বিষয়টা শর্ট আউট হয়ে গেছে। কিন্তু তারা আন্দোলনটা করছে কিসের জন্য? কোনো কারণ ছাড়া একটা আন্দোলন, কেবলমাত্র একটা অশান্তি সৃষ্টি, গণতন্ত্রকে ডিস্টার্ব করার জন্য এই আন্দোলনটা করছে।